দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই যে আগের দুটো ক্লাসে আমি আলোচনা করেছি তোমাদের কে বাঁচায় কে বাঁচে গল্পটি এবং রূপনারায়ণের কুলে নামক কবিতাটি। আজকে আলোচনার বিষয় হবে তোমাদের শিকার নামক কবিতাটি, জীবনানন্দ দাশের লেখা শিকার নামক কবিতাটি। চলো দেখে নাও। কবিতাটি শুরু করার আগে আমরা কবি পরিচয় জেনে নেব। দেখো, এই যে জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটা কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। এই যে জীবনানন্দ দাশকে কি বলা হয়? বাংলা সাহিত্যের চিত্ররূপময় কবি বা প্রকৃতিপ্রেমিক কবি বলা হয়ে থাকে। দেখো, জীবনানন্দ দাশের জন্ম কবে হয়? 1899 এবং তিনি পরলোক গমন করেন 1954 খ্রিস্টাব্দে। গ্রাম বাংলার নিসর্গ প্রকৃতির প্রতি কবির ভালোবাসা আমাদের মোহিত করে। এই যে জীবনানন্দ দাশের কবিতার মধ্যে আমরা পাবো গ্রাম বাংলার নিসর্গ প্রকৃতিকে তিনি চিত্রকল্পের রূপে আমাদের সামনে তুলে ধরেছেন। বিভিন্ন উপমার মধ্য দিয়ে গ্রাম বাংলার চিত্রগুলি তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। দেখো, জীবনানন্দ দাশ এমন একজন কবি যিনি তার জীবদ্দশায় যতখানি জনপ্রিয় ছিলেন, মৃত্যুর পর থেকে বহুগুণ বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা। এই যে জীবনানন্দ দাশ এমন একজন কবি ছিলেন, তিনি জীবিত অবস্থায় যতটা জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, মৃত্যুবরণের পর তিনি তার থেকে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। জীবনানন্দ দাশের লেখা কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো রূপসী বাংলা, মহাপৃথিবী, রূপসী বাংলা, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, বনলতা সেন। মনে রাখবে, তোমাদের প্রশ্ন থাকতে পারে জীবনানন্দ দাশের লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো। মহাপৃথিবী, বনলতা সেন। দেখো, কবিতাটির উৎস। এই যে জীবনানন্দ দাশের শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? যে কোনো কবিতা পড়ার আগে কবিতার উৎসটা জেনে নিতে হয়। তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হয় যে জীবনানন্দ দাশের শিকার কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো, জীবনানন্দ দাশের শিকার কবিতাটি কবির মহাপৃথিবী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি এখানে দুটো নাম রেখেছি, বনলতা সেন এবং মহাপৃথিবী, উভয় কাব্যগ্রন্থ থেকে। তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন হয় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে তোমরা লিখবে মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো, কবিতার নাম শিকার। এই যে শিকার কবিতায় কবি দুটো দিক দেখিয়েছেন। একদিকে দেখবে দুটো ভোরের চিত্র আছে, একটা ভোরের চিত্রে নিসর্গ প্রকৃতিকে তিনি চিত্ররূপময়ভাবে তুলে ধরেছেন, আর একটা ভোরের চিত্রে দেখা যাবে একটা হরিণকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। দেখো, বলছে ভোর, ভোর আকাশে রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কবি আমাদের সামনে এখানে একটা ভোরের চিত্র তুলে ধরছেন। মানে এই যে রাত পেরিয়ে যখন ভোর হচ্ছে, ভোরের সময় কি দেখা যাচ্ছে? কবি আকাশে রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কবি আকাশের রঙকে ঘাস ফড়িংয়ের দেহের সঙ্গে তুলনা করছেন। আকাশের রঙটা কেমন? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, মানে যা চোখকে পীড়া দেয় না, এতটাই কোমল নরম নীল। তাহলে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে আকাশের রং কেমন? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। অথবা প্রশ্নটা ঘুরিয়ে হতে পারে ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল কি? আকাশের রং। তারপরে দেখো, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। কবি এই যে আকাশ দেখার পাশাপাশি কবি কী দেখতে পাচ্ছেন? চারিদিকে তিনি প্রকৃতির যে গাছপালা রয়েছে, গাছপালাগুলো দেখছেন পেয়ারা ও নোনার গাছ। পেয়ারা আর নোনার গাছকে দেখে কবির কি মনে হচ্ছে? টিয়ার পালকের মতো সবুজ। পেয়ারা আর নোনার গাছের বর্ণটা কেমন হয়ে আছে? টিয়ার পালকের মতো সবুজ। এই যে এই অংশটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? কবি প্রকৃতিকে সুন্দরভাবে চিত্ররূপময়ভাবে আমাদের সামনে তুলে ধরছেন। দেখো, একটি তারা এখনও আকাশে রয়েছে। এর পাশাপাশি কবি লক্ষ্য করছেন যে একটি তারা এখন আকাশে রয়েছে, মানে ভোরটা পুরোপুরি মানে হয়নি, সকাল, সূর্য এখনও ওঠেনি, তাই আকাশে এখনও একটি তারা রয়ে গেছে, অন্য তারাগুলো আকাশে নেই, একটি তারা এখনও আকাশে জ্বলজ্বল করছে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। গোধূলি, এই যে এখানে বলছে পাড়াগার বাসর ঘরে, এই যে একটি তারাকে কবি তুলনা করছে কিসের সঙ্গে? পাড়াগার বাসর ঘরের গোধূলি মদির একটি মেয়ের সঙ্গে, মানে কোনো গ্রামের একটা বাসর ঘরে অপেক্ষারত মেয়ের সঙ্গে কবি এই যে আকাশের তারাটাকে
তুলনা করছেন, আকাশের তারাটা সেইভাবে জ্বলজ্বল করছে। গোধূলি মোদের, এই যে গোধূলি কথার অর্থ হলো, ধরো যখন এই যে সন্ধ্যার সময় গরুগুলো মাঠের থেকে বাড়িতে নিয়ে আসা হয়, গরুর পায়ের যে ধুলি, সেই ধুলিকে বলা হয় গোধূলি। এখানে গোধূলি মোদের মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখন। তারপর কবি কি বলছেন, এই যে আকাশের তারাটাকে কবি যে একটা পাড়াগার মেয়ের সঙ্গে তুলনা করছেন, এর পাশাপাশি মিশরের মানুষই, একজন স্ত্রীলিঙ্গকে বোঝানো হয়েছে, মিশরের মানুষই যে তার বুকের থেকে এক টুকরো মুক্তা কবির মদের গ্লাসে রেখেছিলেন, সেই মিশরের মানুষের মতো হাজার বছর আগের স্মৃতি কবি তুলে ধরছেন। হাজার বছর আগে মিশরের মানুষই যেমন কি করেছিল, কবির গ্লাসে যেন নীল মদের গ্লাসে মুক্তা রেখেছিলেন, ঠিক তেমনি আকাশে একটি তারা এখনো জ্বলজ্বল করছে। এই যে একটি তারা এখনো আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মোদের মেয়েটির মতো। এই যে আকাশে একটি তারা কেমনভাবে রয়েছে, পাড়াগার সবচেয়ে গোধূলি মোদের মেয়েটির মতো। তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে, আকাশে একটি তারা এখনো কেমনভাবে রয়েছে, পাড়াগার সবচেয়ে গোধূলি মোদের মেয়েটির মতো। তারপরে দেখো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে মুক্তা, এই যে মিশরের মানুষই কী করেছিলেন, তার বুকের থেকে মুক্তা কোথায় রেখেছিলেন, আমার নীল মদের গ্লাসে রেখেছিল। আমার বলতে কবির নীল মদের গ্লাসে রেখেছিল। তারপর হাজার হাজার বছর আগে এক রাতে তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখন। কবি এই যে পাড়াগাঁয়ের একটি মেয়ের বর্ণনা করার, মেয়ের সঙ্গে আকাশের তারাটিকে তুলনা করার পাশাপাশি তিনি হাজার বছর অতীতে ফিরে যাচ্ছেন। হাজার বছর আগে একজন মিশরের মানুষই বা প্রণয়িনী তিনি কি করেছিলেন, তিনি যেন তার বুকের থেকে মুক্ত কবির মদের গ্লাসে রাখছেন। এই অংশটার মধ্যে আমরা দেখতে পেলাম যে ভোরের নিসর্গ প্রকৃতিকে কবি খুব সুন্দর উপমার মধ্য দিয়ে বা একটার সঙ্গে আরেকটা তুলনা করে তুলে ধরছেন। তারপরে অংশ দেখো কি আছে, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হিমের রাত, তারপর কবি একটা হিম বা শীতের রাতের বর্ণনা দিচ্ছেন আমাদের সামনে। এই যে শীতের রাতে কি, শরীর কথার অর্থ হলো উষ্ণ বা উষ্ণতা দেওয়ার জন্য, শরীর উষ্ণ রাখবার জন্য দেশওয়ালি বলতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যারা কি জঙ্গলের আশেপাশে বাস করে। এই যে দেশওয়ালিরা কি করেছিল, করেছিল যে শীতের রাতে তারা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, শরীরকে উষ্ণতা দেওয়ার জন্য, ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, কারা আগুন জ্বেলেছে, দেশওয়ালিরা। কোথায় আগুন জ্বেলেছে, মাঠে। কেন আগুন জ্বেলেছে, শীতের রাতে শরীরকে বা উষ্ণতা দেওয়ার জন্য। মোরগ ফুলের মতো লাল আগুন, এই যে দেশওয়ালিরা যেই আগুনটা জ্বেলেছে, সেই আগুনটাকে দেখে কবির কি মনে হচ্ছে, কবির মনে হচ্ছে যে এই আগুনটা হলো মোরগ ফুলের মতো লাল আগুন। আগুনটা কেমন, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অসৎ পাতা দুমড়ে এখন আগুন জ্বলছে তাদের। এই যে দেশওয়ালিরা আগুন জ্বলছে, তারা সারা রাত আগুন জ্বালিয়েছে কি, শুকনো অসৎ পাতা দিয়ে, সেই আগুন এখনো জ্বলছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এই যে দেশওয়ালিরা আগুন জ্বালল, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো আর নেই। সূর্যের আলোয় তার যে রংটা, আগুনের যে উজ্জ্বলতা, সেটা আর আগের মতো নেই, অনেকটা কেমন হয়ে গেছে, অনেকটা রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। মানে রোগা শালিকের হৃদয়ের যে কোনো রং নেই, বিবর্ণ বলা হয়েছে। এই যে বিবর্ণ হৃদয়ের মতো কি হয়েছে, সূর্যের আলোয় আগুনের রংটা ঠিক রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো দেখাচ্ছে। সূর্যের আলো, এই যে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি, এটা হবে সূর্যের আলো। তোমাদের প্রশ্ন হতে পারে, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি, সূর্যের আলো। তারপরে দেখো, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এই যে সকালের আলো, সকালে যখন সূর্য উঠেছে, তার আলোয় কি করছে,
বনের যে গাছপালা, বন এবং আকাশে কি করছে, যে শিশির পড়েছে সেই শিশির বিন্দুকে কার সঙ্গে কবি তুলনা করছে, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সেই শিশির বিন্দুগুলো কি করছে, সেই সূর্যের আলোয় ময়ূরের ডানার মতো ঝিলমিল করছে। এই যে ময়ূরের ডানার সঙ্গে এখানে শিশির বিন্দুগুলোকে কবি তুলনা করেছেন। দেখো দ্বিতীয় ভোর, এখানে আরেকটা ভোরের কথা বলা হয়েছে। এর আগে আমরা একটা ভোর পেয়েছি যেখানে কি কবি নিসর্গ প্রকৃতিকে তুলে ধরেছিলেন, প্রকৃতিকে তুলে ধরার পাশাপাশি তিনি বিভিন্ন উপমা ব্যবহার করেছেন। তারপরে দেখো সারা রাত ভোর, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই যে এখানে ভোরের চিত্রটা পুরোপুরি আলাদা। আগের ভোরের চিত্রটা ছিল শুধুমাত্র মনোরম প্রকৃতি, এখানে প্রকৃতির পাশাপাশি এই যে প্রকৃতিতে বসবাসকারী বা জঙ্গলে বসবাসকারী একটা হরিণের কথা বলা হচ্ছে। ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। এই যে একটা চিতাবাঘিনীর হাত থেকে একটা হরিণ, বাদামি হরিণ কি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য অর্জুনের বন থেকে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে সারা রাত ঘুরে বেরিয়েছিল নক্ষত্রহীন। কেন নক্ষত্রহীন? এই যে ঘন জঙ্গল বা কোনো বনের মধ্যে নক্ষত্রের আলো কি বনের মাটিতে পৌঁছতে পারে না, তাই বলা হচ্ছে নক্ষত্রহীন বন জঙ্গলে। মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। এই যে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এই যে বাদামি হরিণটি কোথায় কোথায় ছুটে বেরিয়েছিল, এটা লিখতে হবে। এই প্রশ্নের উত্তর হবে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরছিল। কে ঘুরছিল? সুন্দর বাদামি হরিণটি। কেন ঘুরছিল? কারণ সে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তারপরে দেখো এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছেড়ে ছেড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। তারপর বলছে এসেছে সে ভোরের আলোয় নেমে। এই যে হরিণটা বেঁচে থাকার জন্য লড়াই করছিল সারা রাত ধরে বন জঙ্গলের ভিতরে, কি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সে কিসের বন থেকে? সে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে সারা রাত সারা রাত ঘুরছিল। এই ঘোরার পরে যখন ভোর হচ্ছে তখন সে ভোরের আলোয় নেমে এসেছে, মাঠে নেমে এসে কী করছে? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছেড়ে খাচ্ছে। এখানে দেখো কচি বাতাবি লেবুর মতো কি সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কে খাচ্ছে? হরিণটি। এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে, এই যে কচি বাতাবি লেবুর মতো কি সুন্দর সুগন্ধি সবুজ সুগন্ধি ঘাস। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। এই যে হরিণটা ঘাস খাওয়ার পাশাপাশি কী করলো? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। তার কারণ হরিণটা সারা রাত ধরে জেগে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে পালিয়ে ক্লান্ত হয়ে গেছে। এই যে ক্লান্ত শরীরটাকে একটা আবেশ দেওয়ার জন্য সে কী করলো? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। সে কেন নামলো? এই যে সে তো সারা রাত ঘুমোতে পারেনি, ঘুমহীন ক্লান্ত বিহবল মানে আত্মহারা শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য কি করলো? এখানে প্রশ্ন হতে পারে ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য হরিণটা কী করলো? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। অন্ধকারে হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। দেখো এই লাইনটি কি বলছে? অন্ধকারে হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো। এই যে অন্ধকার নামক জরায়ু বা গর্ভাশয়, এই যে একটা শিশু যেমন গর্ভের অন্ধকারে থাকে, মাতৃগর্ভের অন্ধকার থেকে যখন শিশু শিশুটা জন্মগ্রহণ করে, ঠিক তেমনই জন্মগ্রহণ করে শিশুটা যেমন আলো দেখতে পায় পৃথিবী, ঠিক তেমনই অন্ধকার নামক জরায়ু ছিঁড়ে ভোরের রোদের মতো অন্ধকার থেকে হরিণটা বেরিয়ে এসে ভোরের রোদের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। মানে হরিণটা এই যে রাতের অন্ধকার কাটিয়ে ভোরে একটা সূর্যের আলোর মধ্য দিয়ে আনন্দ পাওয়ার জন্য কি করছে? বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছে। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। এই যে হরিণটা কি করছে? এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠছে, চকচক করছে। তারপর দেখো সাহসে সাথে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। দেখো
কি বলছে, হরিণটা জলের মধ্যে নেমে নিজের সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলতে চাচ্ছে, একটা আনন্দময় মুহূর্ত কাটাতে চাচ্ছে। সে কি করতে চাচ্ছে, সে করতে চাচ্ছে যে তার শরীরটাকে সুন্দর করে তুলে এই যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে, মানে হরিণীর পর হরিণীকে তিনি তার প্রেমের জালে ফাঁসাতে চাচ্ছেন বা মোহমুগ্ধ করতে চাচ্ছেন। তারপর দেখো কি বলছে, একটা অদ্ভুত শব্দ, নদীর জল মস্কা ফুলের মতো লাল। এই যে এখানে বলছে, হঠাৎ করে বললো একটা অদ্ভুত শব্দ। এই যে অদ্ভুত শব্দটা কি, বন্দুকের গুলির। এই যে হরিণটা সারা রাত ধরে বনের মধ্যে নিজেকে বাঁচিয়ে, চিতাবাঘিনীর হাত থেকে বাঁচিয়ে যখন বনের বাইরে আসলো, তখন কি হলো, বাইরে এসে সে যখন আনন্দিত কচি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এবং হরিণীদের মোহিত করার কথা ভাবছিল, তখন কি হলো, হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ দেখা গেল। সে হরিণটা ভাবছে সে হয়তো এখন আর নিরাপদ জায়গায় রয়েছে, সে বেঁচে গেল, কিন্তু তখনই একটা একটা অদ্ভুত শব্দ শোনা গেল। অদ্ভুত শব্দটা কিসের, বন্দুকের গুলি, নদীর জল মস্কা ফুলের মতো লাল। এই যে হরিণটার গায়ে হঠাৎ বন্দুকের গুলি বিঁধে যাওয়ায় কি হলো, নদীর জল মস্কা ফুলের মতো লাল হয়ে গেল। হরিণের রক্তে নদীর জলটা মস্কা ফুলের মতো লাল হয়ে গেল। আগুন জ্বললো আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হইল। এই যে আগুন জ্বললো আবার, মানে এই কবিতায় আগুনের প্রসঙ্গ কয়বার এসেছে, দুইবার। প্রথমবার আগুন জ্বালানো হয়েছিল কেন, এই যে শীতের রাতে দেশওয়ালিরা কি করেছিল, নিজের শরীরটাকে উষ্ণ রাখার জন্য আগুন জ্বেলেছিল। এবং দ্বিতীয়বার আগুন জ্বললো কিসের জন্য, এই যে দ্বিতীয়বার আগুন জ্বালানো হলো, এই যে যে হরিণটা বাইরে বেরিয়ে আসলো তাকে হত্যা করা হয়েছে। এই যে হরিণের মাংস খাওয়ার জন্য কিছু লোভী মানুষ এই হরিণটাকে হত্যা করেছে। তারা কি করলো, হরিণের মাংসটা পুড়িয়ে খাওয়ার জন্য আগুন জ্বাললো। তারপরে দেখো, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। কি বলছে, নক্ষত্রের নিচে ঘাসে, এই যে সভ্যতার মানুষ, যারা যন্ত্র সভ্যতার মানুষ, তারা কি করছে, প্রকৃতির সন্তানদের, এই যে নিরপরাধ সন্তানদের, হরিণ বা বিভিন্ন জীবজন্তুদের কি করছে, নিজের লোভ লালসা, সভ্যতার মানুষ নিজেদের লোভ লালসাকে চরিতার্থ করার জন্য এদের হত্যা করছে নির্মমভাবে। এই যে তারা কি করছে, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক, তারপর কি, পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা। তাদের এই যে সভ্যতার বা যান্ত্রিক সভ্যতার মানুষদের, নগর সভ্যতার মানুষদের ভোগ বিলাসিতার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, টেরিকাটা বলতে সিথি করা চুলে সিথি করা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। এর পাশাপাশি কয়েকটা এলোমেলো বন্দুক দেখা যাচ্ছে, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম, হিম ঠান্ডা এবং নিস্পন্দ নিরপরাধ ঘুম। এই যে মানুষগুলো হরিণটাকে হত্যা করে তারা বিভিন্ন ধরনের নেশা করে নেশায় মত্ত হয়ে তারা ভাবছে তারা কোনো অপরাধ করেনি, এই জন্য নিস্পন্দ নিরপরাধ ঘুম, মানে কোনো সারা শব্দ নেই, নিরপরাধীর মতো তারা ঘুমোচ্ছে। এছাড়াও এই যে নিস্পন্দ নিরপরাধ ঘুমের আর একটা অর্থ আছে, অর্থটা হলো এই যে হরিণটা কোনো তো অপরাধ করেনি, তাকে একবারে চিরতরে ঘুমে পাঠিয়ে দেওয়া হলো বা তাকে মেরে ফেলা হলো। এই ছিল তোমাদের শিকার কবিতাটি। এই যে শিকার কবিতা আমরা কি পেলাম, দুইটা ভোরের চিত্র। একটা ভোরের মধ্যে কবি বর্ণনা করেছেন নিসর্গ প্রকৃতিকে বা মনোরম প্রকৃতিকে সুন্দরভাবে তুলে ধরেছেন বিভিন্ন ধরনের উপমার মধ্য দিয়ে। এবং দ্বিতীয় ভোরের চিত্র কি দেখা যাচ্ছে, একটা সুন্দর বাদামি হরিণ বনের মধ্যে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল এবং কি করে শেষ পর্যন্ত চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পায় যখন সে বাইরে বেরিয়ে এসে কচি ঘাস খাচ্ছিল। তখন হঠাৎ করে নদীর জলে যখন নেমেছিল, তখন হঠাৎ করে বন্দুকের শব্দে তার প্রাণটা হরণ করে নেয়। এই যে সভ্যতার মানুষ বা যন্ত্র সভ্যতার মানুষ তার প্রাণটা হরণ করে নেয়। এই ছিল তোমাদের শিকার কবিতাটির আলোচনা। আশা করি সবাই বুঝতে পারলে। আর যে জায়গাগুলো বললাম আমি, ছোট প্রশ্ন, এমসিকিউ এসিকিউ হয়, তাই তোমরা কবিতাটি অবশ্যই ভালো করে পড়বে। যারা 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের উদ্দেশ্যে বলছি, কবিতার থেকে লাইন তুলে তুলে প্রশ্ন হয়, তাই তোমরা কবিতাগুলো খুব ভালোভাবে পারলে মুখস্থ করে নিও কবিতাগুলো। এই যে আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ারে নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট
সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের এখানে প্রতিটি বিষয়ের প্রতিনিয়ত ক্লাস দেওয়া হয়, তাই তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আমি বাংলা বিষয়ের প্রতিটি কবিতা, গল্প এবং সাহিত্য ইতিহাসের ভাষার পাঠের ক্লাস দিতে চলেছি, তোমরা ক্লাসগুলো ফলো করো। ধন্যবাদ।